শুরু কথা ক্যানভাস। নমস্কার, আমি দেবাশিস। চলে এলাম কথার ক্যানভাসের এক নতুন পর্বে। যে পর্বে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যেই খবরের কাগজের পাতায়, টিভির পর্দায় দেখেছেন। তারই প্রসঙ্গে আসব। সাংস্কৃতিক যে চেতনা পুরুলিয়ার বুকে, এই রুখামাটির দেশে যে কটি শিল্প সংস্কৃতি অত্যন্ত বিখ্যাত হয়েছে, বিশ্ববন্দিত, ঝুমুর ছৌয়ের কথা তো আমরা জানি, কিন্তু আরও একটি নাচ অতি সম্প্রতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকে ফিরে এলো, সুদূর জাপান থেকে। হ্যাঁ, আমরা বলছি নাটুয়া নাচের কথা। নাটুয়া নাচের শিল্পকে নিয়ে, তাদের উপস্থাপনা নিয়ে যে চারজন শিল্পী জাপান মাতিয়ে এলো পুজোর সময়, অর্থাৎ দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিনে তাদের যাত্রা শুরু। 4ই অক্টোবর পর্যন্ত জাপানে তাদের পরিবেশনের মাধ্যমে মাতিয়ে দিয়ে যে এসছে যে কজন শিল্পী, তারা আসলে আমাদের পুরুলিয়ার দূত, আমাদের মাটির দূত, আমাদের সংস্কৃতির দূত। এই চারজনের মধ্যে দুজনকে আজকে আমরা পেয়েছি, তাদের সাথে আলোচনা করব। আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। দুজন আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রথমেই আলাপ করিয়ে দিই জগন্নাথ কালিন্দির সাথে। নমস্কার, আমি হলাম জগন্নাথ কালিন্দি। আসুন আমরা আলাপ করিয়ে দিই আমাদের আজকে দ্বিতীয় জন, শিকার মাহাতো। নমস্কার, আমার নাম শিকার মাহাতো। নাটুয়া নাচ অনেকেরই হয়তো পরিচিত, আবার অনেকে নাটুয়া নাচের সাথে সেভাবে গভীরভাবে পরিচিত নন। আমরা চেষ্টা করব আজকে আমাদের এই দুই শিল্পীকে নিয়ে নাটুয়া নাচ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করার। অত্যন্ত পরিশ্রমী, কষ্টসাধ্য এই নাচ শরীরচর্চা, শরীরবৃত্তীয় কার্যকলাপের এক বিশেষ অঙ্গ। প্রথমেই জগন্নাথ ভাইয়ের কাছে যাব, জানতে চাইব নাটুয়া নাচটা কি। নাটুয়া নাচ হলো একটি বীরত্বের নাচ। এই নাটুয়া নৃত্য নটরাজ নৃত্য থেকে এসেছে, অর্থাৎ ভগবান শিবের একটি নৃত্য। এই জন্য এটা বীরত্ব নাচ বলা হয়। মা সতী যখন দেহত্যাগ করেছিলেন, সেই বার্তা যখন বাবা ভোলানাথ যখন পেয়েছিলেন যে সতীর দেহত্যাগ করেছে, তখন যে মহাদেবের যে ক্রোধ জন্মেছিল নিজের মধ্যে, সেই ক্রোধে যে তাণ্ডব নৃত্য করেছিল, সেই তাণ্ডব নৃত্য হইতেই নাটুয়া নৃত্য। মহাদেব প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে তার জটা থেকে একটি অসুর সৃষ্টি করেছিলেন। তার নাম ছিল বীরভদ্র। সেই বীরভদ্র তছনছ করে দিয়েছিল সেই যজ্ঞ স্থানটাকে। ওই জন্য নাটুয়া নাচের মধ্যে বীরত্ব, যে বাজি, উলফা, বিভিন্ন রকম কলাকৌশলগুলা আমরা নাটুয়ার মধ্যে তুলে ধরতে চেষ্টা করি। এই নিয়ে এই নাটুয়া নাচটা। দক্ষ যজ্ঞের গল্প তো আমরা অনেকেই জানি, এবং এই যে নাটুয়া নাচের কথা আমরা শুনলাম, নট থেকে নাটুয়া, নটবর, নটরাজ, এই যে সংযুক্তি, সেই সংযুক্তিটাই আমরা বুঝতে পারলাম। আমাদের সঙ্গে আছে শিকার ভাই। একটু শিকার ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে বিদেশে অনুষ্ঠান করার যে অভিজ্ঞতা, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় তো বিভিন্নভাবে অনুষ্ঠান আপনারা করেছেন, বিদেশের মাটিতে তাদের ফিডব্যাক কেমন, তাদের কেমন লেগেছে? যখন দাদার ফোন আসে, আমি বাসাতে ছিলাম, কি করবো ভাবতে পারেন। হঠাৎ করে ভাগিনার ফোন করি, 10 মিনিটের মধ্যে আমার পাসপোর্টটা স্ক্যান করে দিন। এবং করে দিয়ে আমার তো আমি তাদের পাঠান দিবি। হঠাৎ মনটা ভরে গেল যে অনেকদিন পরে আমি বিদেশে যাব। তা স্ক্যান করে হয়ে গেল, আমার মনটা ভরে গেল। যে ওখানে জাপানটা কেমন লাগলো যাওয়ার পরে? অন্য দেশ, অন্যরকম কেমন, অনুভূতিটা কেমন? অনুভূতিটা খুব সুন্দর লাগলো আমাকে। তো এটা ক্লিন সিটি, কোনো কানে কিছু নাই, কি বলে, একটা রাস্তায় মানুষজন বলতে নাই, গাড়ি ভরাই দাঁড়ালি। আর ওখানে মানুষজন কেমন নাচটাকে কেমন ভাবে নিয়েছে? নাচটা পুরা ফুর্তির মধ্যে আমরা তো নাচে পেটাই নিলাম, কিন্তু যখন নাচটা শেষ হয়ে গেল, হাততালি একদম ভর্তি।
আর আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে অন্য প্রোগ্রাম থাকে না, হুম। তো ওই প্রোগ্রামগুলো থাকা ওদের প্রোগ্রামের কোনো হয় নাই, মানে কি বলবো, তা আমাদের নাচের পরে ওদের প্রোগ্রামে যে সেভাবে জমলো না। জমে নাই, মানে আমাদের যেখানে প্রোগ্রাম দিবে হুম। সেই প্রোগ্রাম পরে যে পরে প্রোগ্রাম হবে সেটা কোনো বুঝে মানে মানুষজনের খুব উৎসাহ ছিল। ঠিক। জাপান এবং জাপানিদের আমরা যতটুকু জানি অত্যন্ত সময় নিরপেক্ষ, নিখুঁতভাবে কাজ করার জন্য তারা বিশ্ববন্দিত। তো সেই জাপানে আমাদের মানুষজন গেছে। আমি এরপরে জগন্নাথ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আচ্ছা জগন্নাথ ভাই, যে ছৌ আর নাটুয়া পাশাপাশি যদি রেখে আমরা আলোচনা করি, তো ছৌয়ের একটা নির্দিষ্ট ধারা আছে, নাচের পদ্ধতি আছে, নির্দিষ্ট গানও আছে। হ্যাঁ, যেমন গণেশ ঢুকবে তার আগে গণেশ বন্দনা হলো, কার্তিক ঢুকবে তার আগে বাজনা বা গানেই বলে দিল যে এরপর কার্তিক আসছে। নাটুয়ার ক্ষেত্রে কি এরকম আছে? অবশ্যই আছে। তার যদি থাকে ভাই এক দু কলি যদি হয়ে যায় তো খুব আচ্ছা। ভালো লাগে। নাটক নাচের আমরা যখন শুরু করি তখন যে গানটা দিয়ে আমরা শুরু করি সেই গানটা আমি একটুলি গাইছি। আদি মাতা স্থিতি ধরাও বসুমতী, মাটি হতে মাটি সকলের উৎপত্তি, ভোলার ভোলা মহেশ্বরী। হরি হে ভোলার ভোলা মহেশ্বরী, অছল বুঝিতে নাহি পারি হে, হে নমামি শঙ্করী তবু নামে তরি, নীলাশ হবে তোমারি। এইটা দিয়ে আমরা নাটনাচ শুরু করি, মানে নটরাজ বন্দনা দিয়ে, হ্যাঁ। শিবের এরপর বন্দনা দিয়েই শুরু। দাদা এই গানটাকে কবি কীর্তিবাস কর্মকার আচ্ছা। তিনি এসে বাবাকে এবং আমার গুরুদেব হরিরাম কালিন্দী তখন বেঁচে ছিলেন, ওনাকে বলল ভাই হরিরাম, আমি একটা গান এই সুরেই লিখিয়ে দিচ্ছি। আচ্ছা। তখন থেকে আমরা একটা গান এখন বর্তমানে গাহি এই সুরেই আর কি। আচ্ছা। ওই গানটা একটু গিয়ে শোনাচ্ছি। এটা হচ্ছে অবশ্যই। কীর্তিবাস কর্মকার লেখা। অবশ্যই অবশ্যই। পেশাগত কামে গানি বাজনা করা, আপনাদের আমন্ত্রণে আসিয়াছি মোরা, জানি না কি আনন্দ দিতে পারি, তাই গুরুর কৃপায় কর্ম করে যাই, গুরুর কৃপায় কর্ম করে যাই, ধরেছি আজ ঢাকের খাড়ি হে, হে পুরুলিয়া জেলা বলরামপুর থানা পাড়দাতে হামদের বাড়ি, ধরেছি আজ ঢাকের খাড়ি হে, ধরেছি আজ ঢাকের খাড়ি হে, পুরুলিয়া জেলা বলরামপুর থানা পাড়দাতে হামদের বাড়ি। বাহ, মানে দুটো কথা তো এখানে চলেই আসে। যখনই নাটুয়া নাচের কথা আমরা বলি তখনই হরিরাম কালিন্দীর নাম অবশ্যই সর্বাগ্রে আসবে, কারণ পুরুলিয়ার প্রবাদপতি মানুষ, নাটুয়া নাচের আজকে যে বিশ্বখ্যাতি জগৎ খ্যাতি, তার জন্যে হরিরাম কালিন্দীর একটা বিরাট বড় অবদান। অবশ্যই। আর পাড়দা গ্রামের কথা যদি বলতে হয় তো পুরুলিয়ার যতগুলো শিল্পী গ্রাম আছে তার মধ্যে পাড়দা একটা। কি শিল্পী, কি বাদ্যযন্ত্র, কি শিল্পকর্ম, যতগুলো বিখ্যাত গ্রাম পুরুলিয়াতে আছে তার মধ্যে পাড়দা আমার মনে হয় অন্যতম। হ্যাঁ, শিল্পী সমৃদ্ধ গ্রাম আর কি। তো একইভাবে জগন্নাথকে জিজ্ঞেস করবো, জগন্নাথ ভাই, ছৌ নাচ এবং নাটুয়া নাচ দুটাই কিন্তু খুব শরীরবৃত্তীয়, কঠোর পরিশ্রমের না। হ্যাঁ, তো সেক্ষেত্রে নাটুয়া নাচের সঙ্গে যে কি বলবো, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো থাকে আর কি, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ যেগুলো থাকে, যে কখনো রিং এর খেলা, কখনো ঢেকি নিয়ে খেলা, কখনো গরুর গাড়ির চাকা নিয়ে, কখনো মুড়ি ভাজা, এই যে বিভিন্ন স্টান্ট যেগুলো, এগুলো কিভাবে নাচের সঙ্গে সংযোগ করা হয়? আমি যতটুকু জানি, মানে আমার মানে 3 জন এই নাটুয়া এবং ছৌ নাচের গুরু। আচ্ছা।
আমার বাবা লম্বদল কালিন্দী, আমার দুই দাদা বিখ্যাত শিল্পী হরিরাম কালিন্দী এবং আমার বড় দাদা বীরেন কালিন্দী, তাদের কাছ থেকে আমি এই নাচটা শিখেছি। এবং আমাকে আমার বাবা যেটা বলেছে, হরিরামদা যেটা বলেছে, আমি দাদার কাছে যেটা শুনেছি আমাদের বীরেন বাবুর কাছ থেকে, যে নাটুয়া ছৌ এই দুটোর মধ্যে যে মানে পার্থক্যটা, সেটা হলো আমরা অনেকেই জানি যে অনেকে গুরুজনরা বলে যে ছয়েতে কোনো উলফাবাজি ছিল না, কিন্তু নাটুয়াতে ছিল প্রথম থেকেই। ঠিক। নাটুয়াতে আমরা বাজি আছে, নাটুয়াতে রিঙের খেলা আছে, রংবাজি আছে, ডিগবাজি আছে, উলফা আছে, বিভিন্ন রকম। হ্যাঁ, আর নাটুয়াতে কি নেই? মুখোশ নেই। ঠিক। আর আমরা পোশাকটা পরি না, সেটা আমরা খড়ি মাটি ব্যবহার করি। মানে যেহেতু শিব শ্মশানে বাস করতো, তো একদম তাহলে শ্মশানে সেই মানে যেটা ছাই ভস্য যেটা বলে, আর মানে মোড়ার যে কাপড়ের যে টেনা, সেই টেনা দিয়েই তো সেই জেলা আমরা এখন ব্যবহার করি। হ্যাঁ, তো সেই দিয়ে আমরা সাজ পোশাকটা করি। তো ছয়ে মুখোশ থাকে, নাটুয়াতে মুখোশ নেই। বাকি মোটামুটি ধরতে গেলে ছৌ নাটা মানে একই আর কি জিনিসটা আর কি। মানে শিবের প্রতিভূ হিসাবে হ্যাঁ, ওই ছাই ভস্মমাইকে শ্মশানবাসী শিবের হ্যাঁ একটা প্রতিমূর্তি নিয়ে তাণ্ডবটা। আর এই নাটুয়ার যে উলফাবাজি, সেইটা কিন্তু ছয়ে পরে এসেছে। ঠিক। ছয়ে যেটা আমরা যতটা জানি যে ছয়ে বিভিন্ন চাল ছিল, পশু পাখির চালের সঙ্গে সঙ্গতি রেখে চাল ছিল, বাঘ চাল, পাখি চাল, হনুমান চাল, বিভিন্ন রকম চাল। পরে এইসব উলফাগুলা মানে নাটুয়া থেকে অনেক জিনিস, নাটুয়া থেকে এসেছে, ডাক নাচ থেকে এসেছে, নাটনি নাচ থেকে এসেছে, বিভিন্ন নাচ থেকে এসেছে ছৌ নাচটা। মানে নাচেরও একটা বিবর্তন ঘটেছে অবশ্যই। আর যে গুরুদের কথা বললেন, বাবার সাথে তো পরিচয় করার সৌভাগ্য হয় নাই, তবে স্বর্গীয় হরিরাম কালিন্দীর অবদান্ত কথা আগেই বললাম। আর বীরেন কালিন্দীর কথা বারবার জগন্নাথ ভাইয়ের কাছে উঠে আসছে। জগন্নাথ ভাইয়ের দাদা হলেও বীরেন কালিন্দী কিন্তু একজন অত্যন্ত প্রথিতযশা শিল্পী শুধু নয়, বর্তমান জগতে শিক্ষা গুরু হিসেবে তার কিন্তু প্রচন্ড সুনাম। মানে বিভিন্ন ছোট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় জায়গাতে বীরেন ভাই যেভাবে বাচ্চাদেরকে বড়দেরকে শিখায় বা তুলে আনা, নিজে বহুবার বিদেশ গেছে, বহু ভালো শিল্পী, অত্যন্ত বিনয়ী ভদ্র ছেলে। কিন্তু আমি বলবো যে বর্তমান শিল্পী জগতের আধুনিক দ্রোণাচার্য বলবো। অবশ্যই, একদম একদম। পরবর্তী প্রজন্ম, যে নতুন প্রজন্ম পুরুলিয়াতে এই সংস্কৃতি নিয়ে যারা চর্চা করছে, তাদের অন্যতম গুরু হিসাবে বীরেন ভাইয়ের নাম কিন্তু উঠে এসে। যদি বীরেন ভাই এই অনুষ্ঠান দেখছে, তো আমাদের তরফ থেকে, আমার পুরুলিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল বীরেন ভাইয়ের জন্য। আমাদের পক্ষ থেকে শতকোটি প্রণাম। আমি সময় বলবো আমার দাদা এবং সবাইকে বলবো, যারা আমার গুরুজন, আপনাদের একটু একটু চরণ ধুলি দিয়ে আমার মস্তক দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের জন্যই আমি এই নাটক নাচটাকে আজকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আমি খুব ধন্য। শিল্পীদের বিনয়টা একটা অলংকার। যদি এই বিনয়টা না থাকে, তাহলে শিল্পীদের কিন্তু শিল্প সত্তাটা আমি মনে করি না পূর্ণ মর্যাদা পায়। তো সেক্ষেত্রে সত্যিই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা আমার পুরুলিয়ার টিম থেকে, আমার পুরুলিয়া ইটিসি এবং আমার পুরুলিয়া নিউজ। আজকে আমরা সমৃদ্ধ যে দুই শিল্পীকে আমরা পাশে পেয়েছি, আর কথা ক্যানভাসে কথা হচ্ছে আপনাদের সাথে, কথায় কথায় আঁকা ছবি। একটা বিষয় খুব জানতে ইচ্ছা করে যে স্বর্গীয় হরিরাম কালিন্দী যেভাবে জনপ্রিয় হয়েছিলেন, যে কতগুলো বিষয় নিয়ে, ঢেকি, ঢেকি নাচের সঙ্গে ঘুরানো, বা গরুর গাড়ির চাকা নিয়ে যে স্ট্যান্ডগুলো দেখানো হয়, বা এই রিং, ওই যে ওই ছোট রিং এর মধ্যে দুজন পাশাপাশি পার হচ্ছে, মানে দর্শকরা একদম দীর্ঘশ্বাস, মানে শ্বাস বন্ধ করে অপেক্ষা করে যে কখন এরা মুক্ত হবে আর কি, আর তত জোরে বাজনা চলে। তেমনি রনপা নিয়ে, সিঁড়ি নিয়ে, মই নিয়ে যে কাজগুলো হয়, এগুলো যদি ভাই একটু বুঝাও, ব্যাখ্যা করে যে কেমন ভাবে এটা, কতটা চর্চা লাগে এই কাজটার জন্য। এই যে ঢেকির খেলাটা, আমরা ঢেকিটাকে একটা মানে গামছা দিয়ে বাঁধি মাঝখানটাতে, তারপর দাঁতে করে কামড়াই উঠাই, আর ওটাকে ঘুরাই। এইটা কিন্তু একটা বলের প্রয়োজন। হ্যাঁ, কেউ কিন্তু হঠাৎ করে সেটাকে পারবে না। আমরা কিন্তু প্র্যাকটিস করি, কারণ ঢেকিটা 50 থেকে 40 কেজি ওজন থাকে। সেটাকে গামছাই বাঁধার পর দাঁতে করে কামড়াই উঠাই,
হাত লাগাবো না, তারপর রাউন্ড পুরো ঘুরি মোটামুটি 10-15 বার। এটা কিন্তু একটা বলের কাজ। আর সেটা কি বল মানে বলের সাথে সাথে মানে একটা কৌশল, হ্যাঁ, টেকনিক একটা, হ্যাঁ, তাহলে তো পড়ে যাবো। একদম একদম। এইটা হলো ঢাকির একটা মানে খেলা আর কি। আর যেমন রম্পাটা এত বড়, আমি যেমন 65 কেজি ওজন আছি, ছোট্ট একটা রম্পাটার উপর যে নাচ করবো, এটা ব্যালেন্স একটা, এটা কিন্তু খেলা, হ্যাঁ ব্যালেন্সের খেলা। এটা কিন্তু না প্র্যাকটিস করলে কিছুতে করা যাবে না। হ্যাঁ ঠিক, ওইটা রম্পার উপর নাচতে হবে একইভাবে। হ্যাঁ, যে কত পারবে না, এটা যদি প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ মানে প্রচুর চর্চা লাগবে। এক হচ্ছে শারীরিক ক্ষমতা, হ্যাঁ, প্রচুর পরিশ্রম, হ্যাঁ, তার সঙ্গে কৌশল, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে এত আকর্ষণীয় লাগে নাচটা। আর থেকেও বেশি কষ্টের খেলা হলো রিংয়ের খেলাটা। আচ্ছা, প্রথম আমরা সিঙ্গেল রিংয়ের খেলা করি, একটা ছোট্ট রিংয়ের মধ্যে একজন পার হই। সিঙ্গেল রিংয়েরটা কিছুটা কম কষ্ট, কিন্তু যখন দুজন ঢুকে ওই রিংটাতে, আর তেমনি বাজনাটা বাজতে থাকে সেই সময়, কিন্তু ওই বাজনাটা জোরেই কিন্তু পার হয় দুজন, একদম, নইলে কিন্তু সম্ভব নয়। যখন রিংটার থেকে যখন দুজন বার হয়ে যায়, বাজনা গেলে একদম বাছান যায়, প্রচন্ড কষ্ট, এত কষ্ট পাই। কিন্তু কি বলবো, মানে ভগবানের আশীর্বাদ আছে, হ্যাঁ বাবা ভোলানাথের আশীর্বাদ আছে। একদম একদম। মানে নাচটার পরে ওই বাজনাটার কিন্তু একটা ব্যাপার আছে, ধ্বংসার বাজনা, ঢাকের বাজনা, সানায়ের সুর, হ্যাঁ, ওই জন্য আমরা কোনো কষ্টটা বুঝতেই পারি নাই। হ্যাঁ, পার হয়ে যায়, কিন্তু প্রচন্ড কষ্ট। শুধু তাই নয় ভাই, দর্শকরা মানুষের অধিক আগ্রহ। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাজনা বাজছে, দর্শকও একদম হয়ে আছে যে কতক্ষণে বেরাতে পারে। এটা একটা সত্যি মানে পরে বেরানোর পরে একটা দারুণ আনন্দ, হাততালি। আচ্ছা, আগুনের খেলাটা মারাত্মক একটা খেলা, কারণ যারা নাটুয়া নাচ দেখেন বা দেখেছেন, বাচ্চারা বিশেষ করে আগুনটার দিকে মানে যাবেন নাই, কারণ আগুনটা আমরা কেরাসিন দিয়ে হুলাটা তৈরি করি আর কি, হুলাটার মধ্যে কেরাসিন দিয়ে যখন আমরা আগুনটা খাই, তখন কিন্তু আমাদের মুখের মধ্যে আগুনটা চলে যায়। এটা যখন প্রথম কেউ করবে, তখন কিন্তু জীবটা পুরবার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা কি হচ্ছে, আমরা ওই আগুনটা মানে ওই খেলাটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা পেটে যখন ফসছি আগুনটা, পেটটা কিন্তু পুড়ে। আমি যখন প্রথম করেছি, আমারও কিন্তু পেটটা পুড়েছে। ওইটা করতে করতে বিভিন্ন প্রোগ্রাম করতে 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 ওইটা আমার কাছ থেকে ওই যেটা প্রথম ইয়াটা হয়, সেটা কিন্তু সহ্য করে নিয়েছি। মানে আগুনের উত্তাপটা তো গায়ে লাগে, অবশ্যই লাগে, ওটা লাগবে। ঠিক, তো অনেক কষ্ট হয় বা শরীরের মধ্যে যন্ত্রণা হয়, কিন্তু ওই যে বললাম বাজনা, সুর, আর তার সঙ্গে দর্শকের হাততালি, শিল্পীর জন্য এটা একটা বিরাট বড় কাজ করে। দর্শকরা যখন হাততালি দেয়, শিল্পীর সমস্ত দুঃখ কষ্ট মন থেকে দূর হয়ে যায় একদম। অনেক ধন্যবাদ। এত পরিশ্রমের বিষয়, এত চর্চা, এত কৌশল নিয়ে, উদ্দেশ্য একটাই, মানুষকে আনন্দ দেওয়া। মানুষের আনন্দটা সব থেকে শিল্পীর বড় পাওনা শিল্পীদের জীবনে। হ্যাঁ, শিকার ভাই, জগন্নাথ ভাইয়ের বাড়ি হচ্ছে পারদ্দা, আর আমরা জানতে পারলাম যে শিকার ভাইয়ের বাড়ি হচ্ছে বলরামপুরের বেলা গ্রামে। তো এই যোগাযোগটা কিভাবে হলো, আর মানে এই যে নাচ শুরু, সেটা কিভাবে? আমি প্রথম ছৌ নাচ করতাম, এই টিম যাও ও টিম যাও, আমি চণ্ডীচরণ মাথার নাচ করতেছিলাম। হঠাৎ মানে দাদাদের সাথে, ওই সামনে তো আমাকে বলতো যে সামনে বাড়ি, তাহলে তুই এইখানেই নাচ কর। তো তারপরে হঠাৎ দাদাদের সাথে পরিচয়, প্রথম আমি কলকাতা যাই দাদার সাথে নাটক নাচ করতে। আচ্ছা, তারপরে ওখান থেকে বলছে তুই তো ভালো পারছিস, তাহলে তোকে চল এবার আমাদের সাথে থাক, বাইরে তোকে নিয়ে যাবো। তখন জগন্নাথ দা, মানে আমি যা শিখেছি দাদার কাছ থেকে শিখেছি, প্রায় 8 বছর আচ্ছা পেরিয়ে গেল এই নাটক নাচ করি। তারপরে ওই কলকাতার পরেই নৈনিতালে প্রোগ্রাম, মধ্যপ্রদেশ প্রোগ্রাম, সুরাট, আসাম দিকে প্রোগ্রাম, তারপরে চণ্ডীগড়ে প্রোগ্রাম, অনেক জায়গায় ঘুরেছি আমি। তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গেছো আর প্রত্যেক রাজ্যেই ঘুরেছি অবশ্য বলতে গেলে। বাহ, খুব ভালো অভিজ্ঞতা। জগন্নাথ ভাই, এই যে নাটুয়া নাচ শেখানো, দল তৈরি করা, বিভিন্ন জায়গাতে মানুষের এত ভালোবাসা, এত উৎসাহ, এত আনন্দ, আজ তো দেশের গন্ডি ছেড়ে বিদেশের মাটিতে পা রাখা নাটুয়া নিয়ে, ছৌ নিয়ে তো অনেকেই গেছে, ঝুমুর তো জনপ্রিয় হয়েই গেছে, কিন্তু নাটুয়া নিয়ে দেশের বাইরে বিদেশে একটা এরকম ধরনের সাড়া জাগানো অনুষ্ঠান করে কেমন লাগছে ভাই? দাদা কি বলবো, আমি কিছুই নই,
এক কথায় গুরুদেবের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, মানে আমি নিজেকে এত আনন্দিত মনে করছি, এত মানে গর্ববোধ করছি। আমি যখন বিদেশ যাই তখন আমাকে কত যে গুণী লোক আমাকে আশীর্বাদ জানিয়েছেন। হ্যাঁ, বড় বড় শিল্পী, আমাদের পুরুলিয়া জেলায় যারা বড় বড় শিল্পী আছে সবাই আমাকে আশীর্বাদ জানিয়েছে। আমাদের যিনি এখন আছেন এই মানভূম কালচার একাডেমির যে চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, স্যারকে আমি প্রণাম জানাই। উনি আমাকে আশীর্বাদ জানাইছেন, ভাই ভালো করে নাম কামিয়ে এসো। আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে, তুমি দেশের জন্য যাচ্ছ, তুমি বিদেশ গিয়ে আমাদের নাট্যকে ভালো প্রতিষ্ঠিত করে নিয়ে এসো, তুমি প্রথম যাচ্ছ নাট্যকে নিয়ে বিদেশে, হ্যাঁ তুমি নাম কামাই এসো। আরও অনেকে আমাকে ফোন করে আশীর্বাদ দিয়েছেন। আমি কি বলবো, আর আমি সবসময় ফুর্তি থাকতে চাই। আর এটা শুধু আমার একার পাওনা লয়, আপনাদের সকলের আশীর্বাদ এই যে পাচ্ছি আমি, আপনাদের ভালোবাসা, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। হ্যাঁ, আসলে রিজ ফুর্তি ছাড়া জীবন চলে না, শিল্পীদের কাছে ওইটাই সব থেকে বেশি আনন্দের। আর জগন্নাথ ভাইয়ের একটা বড় গুণ আছে, সেটা হচ্ছে কোথায় কোথায় ও ছন্দ বাঁধে কিন্তু সঙ্গে সঙ্গে গাইতে পারে। তো এই যে রিজ ফুর্তি বা ভালো লাগাটাকে যদি তোমাকে গাইতে বলি, কেমন করে গাইবি? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে গান বাঁধা, সঙ্গে সঙ্গে গান গাওয়া। পুরুলিয়ার মানুষ আমি, এই নাটনাজি করি হে, এই ছোনাজি করি হে, পুরুলিয়ার মানুষ আমি, এই নাটনাজি করি হে, ছোনাজি করি হে, রিজ ফুরিতি ঝুমুর গানে আনন্দে থাকি হে, রিজ ফুরিতি ঝুমুর গানে আনন্দে থাকি হে, আনন্দে থাকি হে, আনন্দে থাকি হে, রিজ ফুরিতি ঝুমুর গানে আনন্দে থাকি হে। নাট নাচ নিয়ে আমি জাপানে গেলি হে, জাপানে গেলি হে, নাওটা নাচ নিয়ে আমি জাপানে গেলি হে, জাপানে গেলি হে, জাপান মাটি কাপাই দিয়ে পুরুলাই আলি হে, জাপানে মাটি কাপাই দিয়ে পুরুলাই আলি হে, আমি পুরুলাই আলি হে, পুরুলাই আলি হে, জাপান মাটি কাপাই দিয়ে পুরুলাই আলি হে, বাহ বাহ বাহ, রিজ ফুর্তি ঝুমুর গানে আনন্দে থাকি হে। অসাধারণ। মানে এই যে আনন্দ, এই যে মনের আনন্দ কবিতায় গানে ছন্দভাবে প্রকাশ করা, আর ঝুমুরের সুর তো মানে কি বলবো, আমাদের প্রাণে গাইতে আছে পুরুলিয়া মানুষদের। এক কথায় অসাধারণ। আমরাও স্বপ্ন দেখি নিশ্চয়ই, জগন্নাথ ভাই তো দেখেই, যে যেমন ভাবে আজকে ছৌ বিশ্ববন্দিত, ঝুমুর যেমন বিশ্ববন্দিত, তেমনি একদিন নাটুয়া নিয়েও আমরা বিদেশের মাটিতে গর্ব করব। এটা তো আমাদের সবাইকে স্বপ্ন। একদম। জগন্নাথ ভাই, এই যে নতুন প্রজন্ম, হ্যাঁ, নতুন প্রজন্মকে কিভাবে এই জিনিসে মুগ্ধ করা যায় বা প্রলুব্ধ করা যায়, নতুন প্রজন্মকে কিভাবে নাটুয়া নাচে উৎসাহিত করা যায়, এটা সম্পর্কে কিরকম ধারণা তোমার, বা কি বলতে চাইছো নতুন প্রজন্মের কাছে? দাদা, নাটুয়া নাচ, আমি তো 12 বছর বয়স থেকে নাটুয়া ছৌ নিয়ে মানে আসছি, মানে ছৌ নাটুয়া নিয়ে আমি বেঁচে আছি। ঠিক। তো নাটুয়া ছৌ নাচ করতে গিয়ে আমাকে দরিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে। মানে এমন একটা দিন গেছে যে দুপুরবেলা খেয়েছি, রাত্রিবেলা কিন্তু খেতে পাইনি। আমরা 6 ভাই বোন। আচ্ছা। বাবা বিখ্যাত ছৌ শিল্পী পদ্মশ্রী নেপাল মতো দলে বায়েন ছিলেন। ঠিক। বাবা বলতো যে 60 টাকা বেতন তখন পেত আর কি, বেতন পেত। আচ্ছা। সেই বেতন দিয়ে 4 ভাই 2 বোনকে কিভাবে মানুষ করবে, সংসার চালানো, সংসার চালাবে কি করে? আমি সেই পরিবার থেকে উঠে এসেছি, এত কষ্ট পেয়েছি জীবনে। একদিন বাবা মাছ ধরতে গেছে, মানে বাবা চেক মাছ ধরতে যেত, সেই চেক মাছ বিক্রি করতো, সেই বিক্রি করে সেই টাকা দিয়ে চাল কিনতো, সেই চাল এসে মা রাঁধতো। তরকারি কি হবে সেটা কিন্তু মা জানে না, যা তরকারি হয়। তো একদিন বাবা মাছ ধরতে গেছে, মাছ কিন্তু পায় নাই। আচ্ছা। রাত্রি 8টা বাজে গেছে,
বাবা খালি হাতে ঘর আসিছে, আসে মাকে বলছি আজ তো চাল আনতে পারি নাই, মাছই পাইনি। আর আমরা মানে ভকে আমরা কাঁদছি, মা ভাত দাও, মা ভাত দাও। তো মা বলছে তো তোর বাবা আসছে, এখানে এখানে চাল নিয়ে আসি, এখানে রান্না করে দিব, মার ভাত এখানে করে দিব। তো বাবা এসে মানে সে কাঁদু মান্দু হয়ে গেছে, এসে মাকে বলছে আজ তো মাছ মানে পাই নাই। তাহলে মা বলছে তাহলে কি ছেলেগুলো ভকে আজকে কি তাহলে ঘুমাবে? তো বাবা মাথায় হাত দিচ্ছে, ভগবান কি করি আজকে আমি, মানে কেমন ব্যাপার। সে একটা বিখ্যাত ছৌ নাচের দলের ওস্তাদ, সে নিজেও একদম একটা বিখ্যাত ওস্তাদ, কিন্তু তার ছেলে আজকে ভকে ঘুমাবে। তখন বাবা কি করলো, সামনের বাড়িতে গিয়ে ওল ছিল, আচ্ছা, ওলটাকে খুঁড়ে নিয়ে এসেছেন। তারপর মা সেই ওলটাকে রান্না করলো, মানে সিদ্ধ করলো। সেই ওল সিদ্ধ খেয়েছি আমরা সবাই বহিন, ওল সিদ্ধ ওল সিদ্ধ খাই রাত কাটাচ্ছি। তারপর ধীরে ধীরে বড় হই, বাবা আমাকে জিতানে পাঠিয়ে দিল। জিতানে সেখানে নীলকমল মাহাতো, তার বাড়িতে আমি মানে ছিলাম আর কি অনেকদিন ধরে। আর দাদা ছিল পারগেলাতে বংশী মাহাতোর বাড়িতে, দলে। আমরা ওইখানে মানে মানুষ হয়েছি। ওই জন্য লেখাপড়াটা আমার একটু সেরকম হলো না আর কি। দাদা তো অনেকটা দূর লেখাপড়া করলো। তারপর আমরা বাড়িতে চলে আসি। আসার পর কিন্তু নাটোয়া নাচ ছাড়ি নাই, আমরা নাটোয়া ছোটাকে কিন্তু ধরে রেখেছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রতিজ্ঞা যে বাবা যেটাকে নিয়ে ধরে রেখেছে, আমরা কিন্তু বাবা দাদাদের নাম রাখবই, সেই ধারাটাকে বই সেই ধারাটাকে কিন্তু বই নিয়ে যাব। তো এইভাবে মানে দরিদ্রের সঙ্গে লড়াই করতে 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 চলে এসেছি নাটক নাচ করে, ছৌ নাচ করে। তো আজকে মানে খুবই আনন্দ লাগছে যে আজকে অত কষ্ট করে যে মানুষটা দুবেলা খেতে পায়নি, যে মানুষটা মানে এত কষ্ট করেছি। হ্যাঁ, লকডাউনের সময় কি অবস্থা গেছে, নদীতে বালি মানে নদী বালি তুলতাম, এত কষ্ট ছেলে মেয়েদেরকে খাবার তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, কোনো কাম নেই, সব কিছু প্রোগ্রাম বন্ধ। তখন নদীতে গিয়ে ডুব দিয়ে বালি তুলতাম, একটা গাড়ি দিত 800 টাকা, 4 জন মিলে 800 টাকা ভাগ করতাম। এত কষ্ট, আজকে সমস্ত কষ্ট দূর হয়ে গেল, বিশাল আনন্দ আজকে। মানে কি বলবো, যখনই আমাকে এজেন্সি থেকে ফোন করলো যে জগন্নাথ আপনার বিদেশ প্রোগ্রাম আছে জাপানে, আপনাকে 21 তারিখে বার হতে হবে, আপনার ফ্লাইট 21 তারিখে আছে, দিল্লি যেতে হবে, দিল্লিতে রিহার্সাল হবে, 27 তারিখে জাপানে যেতে হবে প্রোগ্রাম করতে। উফ, শুনে মনটা দাদা ভরে গেল যে নাটোয়া নাচ নিয়ে আমি বিদেশ যাব। আমি ছৌ নাচ করতে এর আগে জার্মানি গেছি, অস্ট্রেলিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, লন্ডন গেছি, চায়না গেছি। হ্যাঁ, কিন্তু যে নাটোয়া নৃত্য নিয়ে আমি বিদেশে যাব আমি নিজেও ভাবতে পারিনি। আমি বহুবার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, অনেক অফিসারকে বলি স্যার আমার একটা নৃত্য আছে নাটক নাচ, আমাকে সুযোগ দেন না, খুব ভালো নৃত্য, কিন্তু আমি কিছুতেই সুযোগ পাইনি। তারপর যখন নিজের সিসি থেকে আমাকে ফোনটা করে যে নাটোয়া নাচ নিয়ে তোমাকে বিদেশে যেতে হবে, সেখানে ওল্ড ইস্পো একটা ফেস্টিভ্যাল হয় 5 বছর পর পর, কোনো বছর জার্মানিতে হই, কোনো বছর অস্ট্রেলিয়াতে হই। হ্যাঁ, তো মানে কি বলবো, শুনে মনটা ভরে গেল। আজ জাপান থেকে আপনাদের চরণে এসে ফিরে এসেছি, এটা আমার কাছে বিশাল একটা পাওনা। যে আমাদের শুভকামনা রইল ভাই। সত্যি কথাই যে পুরুলিয়ার সাংস্কৃতিক যে আঙ্গিক আছে তার মধ্যে নাটোয়া নাচটা এখনো পর্যন্ত সেইভাবে প্রচারের আলোয় আসে নাই, যেটা আসা প্রয়োজন। আর আপনি যেটা বলছেন যে নতুন প্রজন্মে, সেটা একটু বলে দিয়ে, আমি আমার জীবন থাকতে আমি তো মোটামুটি প্রত্যেকদিন 32টা ছেলে মেয়েকে, 8টি মেয়ে এবং আর ছেলেদেরকে প্রত্যেকদিন আমি আমার ওইখানে ট্রেনিং দিই। আমি নাটুয়া এবং ছৌ দুটোই শিখাচ্ছি। 32টা ছেলে মেয়ে আছে। প্রত্যেকদিন আমি যা টাকা কামাই, প্রোগ্রাম করে যা টাকা পাচ্ছি তার মধ্যে ওদেরকে একটা নাস্তার ব্যবস্থা করে দিয়েছি। এবং ইস্টার্ন জোনাল কালচার সেন্টার থেকে যে ডিরেক্টর আছে আশিস কুমার গিরি, উনি খুব ভালো মানুষ। ওনাকে বললাম স্যার আমরা তো খুবই গরিব মানুষ, তো আপনি সুযোগটা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমাদের এই নাটক নাচটাকে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত করলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম। আর আমাদের বাচ্চাগুলোর জন্য একটু ভাবুন। তো আমাকে আজকে ফোন করেছিল ওই ডিরেক্টর স্যার, ওনার ওয়াইফ, ওনারা আসবে আর আমাদের বাচ্চাগুলো কিছু কাপড় চোপড় সমস্ত কিছু ওরা এনে দেবে। গিরি স্যার নিজে অত্যন্ত সাংস্কৃতিক মনস্ক মানুষ, আকাশবাণীতে দীর্ঘদিন কাজ করেছেন এবং ওনার যে এই লোক আঙ্গিকের উপরে যে গবেষণা, নিজে ভালো গান করেন, গান বাঁধেন, মানে শিল্পীদের সঙ্গে যে আত্মিক যোগাযোগ। শুভেচ্ছা রইল স্যার, প্রণাম নেবেন আমাদের সকলের। আপনার উৎসাহে আরো এগিয়ে চলুক সংস্কৃতির ধারা, এই আশা এই কামনা আমরা আপনার কাছে রাখবো অবশ্যই। আর শিল্পীর যে দুঃখের কাহিনী জগন্নাথ ভাইয়ের কাছে আমরা শুনছি, শুধু জগন্নাথ ভাই একা লয়, আমরা যে শিল্পীদের নাচ দেখে মুগ্ধ হই, আলোর ছটায়
আনন্দিত হই নাচের অঙ্গ দেখে বা শিল্পীদের শিল্প সুষমায়। এই প্রত্যেকটা শিল্পীর পিছনে জীবনে কিন্তু একটা করুণ কাহিনী আছে, যেটা আমরা জানি না। আমাদের এই পিছনের ইতিহাসটা অনেকেরই অজানা, কিন্তু শিল্পীদের ধর্মই এটা যে মাদলের তালে, ছোয়ের বলে, ধ্বংসার তালে সমস্ত দুঃখ ভুলে মন খুলে নাচা, মন খুলে গান করা, রিঝে ফুর্তিতে থাকা, এই যে আনন্দ, এই আনন্দটা মানভূমের মানুষের রক্তে আছে। একই সঙ্গে আমার পুরুলিয়া পরিবারের পক্ষ থেকে জগন্নাথ ভাই, শিকার ভাই, আরো যে দুজন জাপানে গেছিলেন, তাদের প্রত্যেকের জন্য আমাদের শুভকামনা, শুভেচ্ছা রইল। আপনাদের শিল্প সুষমায় সার্থক হোক, মানুষ আনন্দ পাক, আরো আরো অনেক সুযোগ আপনাদের কাছে এগিয়ে আসুক, এই আশা এবং কামনা নিয়ে আমরা জগন্নাথ ভাইয়ের কাছে এক কলি গান দিয়ে আমাদের এই পর্ব শেষ করব। দেখা হবে আবার নতুন পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। আসুন আমরা শেষ করি নিজের রঙে। গানের আগে আমি পুরুলিয়া জেলার সমস্ত জ্ঞানী, গুণী, গুরুজন যারা আমাকে নৃত্য শিখাইছে, গান শিখাইছে, বাজনা শিখাইছে, প্রত্যেকের কাছে আমি ঋণী। সবার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে আপনাদের চরণ ধুলি চাইছি। আশীর্বাদ করুন যাতে আমি আমার এই নাটক নাচকে নিয়ে আমি আরও দেশে বিদেশে আমি নাম কামাতে পারি, এই আশা আপনাদের কাছে রাখছি। আমি একটি আপনাদের কাছে আবার গান গিয়ে শোনাচ্ছি। আজ নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, অনেক আনন্দিত মনে হচ্ছে, অনেক গর্ব বোধ করছি। সেই আনন্দের মধ্যে একটি গান। আমি ধন্য এ মাটিতে জনম নিয়ে, কত কবি শিল্পীর জনম এইখানে, কত কবি শিল্পীর জনম এইখানে। আমি ধন্য এ মাটিতে জনম নিয়ে, নাটুয়া নাচের কেরামতি দেশ বিদেশে আছে খ্যাতি। এই নাটুয়া নাচের কেরামতি দেশ বিদেশে আছে খ্যাতি। মনেকে মজাই দিছে, মনেকে মজাই দিছে নাচে গানে। আমি ধন্য এ মাটিতে জন্ম নিয়ে। আজ পুরুলিয়ায় জন্ম নিয়ে আমি খুবই ধন্য। ভগবানের কাছে চাইবো আমাকে এই মাটিতেই জন্ম দেখ। আমি ধন্য এ মাটিতে জন্ম নিয়ে, কত কবি শিল্পীর জন্ম এইখানে, কত কবি শিল্পীর জন্ম এইখানে। আমি ধন্য এ মাটিতে জন্ম নিয়ে, আমি ধন্য এ মাটিতে জন্ম নিয়ে। আমরা সবাই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমার পুরুলিয়া পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল আমাদের উপস্থিত দুই শিল্পী জগন্নাথ কালিন্দী এবং শিকার মাহাতো। তাদের হাতে আমার পুরুলিয়ার পক্ষ থেকে সামান্য উপহার আমরা তুলে দিচ্ছি। চারপাশে চর্চা কত গল্প তার ট্রেনে বাসে, জেনে নিতে তার মনের অজানা ইতিহাস। ছোট বড় কান্না, হাসি কিংবা অভ্যাস, কথায় কথায় নানান ছবি আঁকতে 12 মাস। কথা ক্যানভাস, কথা ছবি আঁকে, কথা ক্যানভাস, কথা ক্যানভাস। কথা হলো শুরু, কথা ক্যানভাস।